আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বরাবরের মতো আমরা আজকেও ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের MBA এর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 4 স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারের উপরে ক্লাস নিয়ে আসছি। তো গত দুইটা ক্লাসে আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের বা বিশেষ করে স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্টের অনেকগুলো টার্ম এবং বেশ কিছু বিষয় আমরা পড়েছি, যেমন কাইজেন কস্টিং। তারপর আমরা গত ক্লাসে আমরা পড়েছি প্রোডাক্ট লাইফ সাইকেল এর বিভিন্ন স্টেজ। আজকে আমরা দেখব কনসেপ্ট অফ নিউ প্রোডাক্ট, অর্থাৎ একটা নতুন প্রোডাক্ট কিভাবে ডেভেলপ করা হয় বা নতুন প্রোডাক্ট বলতে কী বোঝায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা শুরু করতেছি কনসেপ্ট অফ নিউ প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট বা নতুন পণ্যের ধারণা। নতুন পণ্য বা নিউ প্রোডাক্ট বলতে কি বোঝায়? তো নতুন পণ্য বলতে বোঝাচ্ছে মার্কেটে একেবারেই নাই, একেবারেই নতুন কোনো পণ্য যদি মার্কেটে উপস্থাপন করা হয় সেটা একটা নতুন পণ্য। আবার মার্কেটে এই পণ্যটা আছে কিন্তু এটার কোনো বৈশিষ্ট্য পরিবর্তন করে অথবা এইটার কোনো টেস্ট অথবা এটার কোনো আপগ্রেডেশন, অর্থাৎ আগে যেই বৈশিষ্ট্য ছিল সেখান থেকে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে যদি কোনো পণ্য মার্কেটে নিয়ে আসা হয় সেটাও নতুন পণ্য বা নিউ প্রোডাক্ট। যেমন মনে করো আমাদের মোবাইল কোম্পানিগুলো, তো স্যামসাং বলো অথবা শাওমি বলো, ভিভো বলো, তারা কিন্তু কিছুদিন পরে পরেই নতুন ভার্সন অথবা নিউ টেকনোলজি সম্পর্কিত নিউ ফিচার সম্পূর্ণ নতুন নতুন মোবাইল ফোন মার্কেটে নিয়ে আসতেছে। তাহলে একটা কোম্পানি মনে করো এতদিন ছিল রেডমি নোট 8, তো এখন তারা রেডমি নোট 9 নিয়ে আসলো। তাহলে পণ্যের নাম, কোম্পানি বা পণ্যের ধরন একই রকম এবং মোস্ট প্রবাবলি তাদের দুইটা পণ্যের বৈশিষ্ট্য মোর দেন 80% সেম বা 90% সেম, কিন্তু একটু এক্সট্রা ফিচার অথবা নিউ ডিজাইন অথবা নতুন কোনো টেকনোলজি ইউজ করে তারা একটু আপগ্রেডেশন করে পণ্যটা বাজারে নিয়ে এসেছে, সেটাকে বলতেছে তাদের নিউ প্রোডাক্ট। তাহলে আমরা নতুন পণ্য বলতে মার্কেটে নাই এরকম কোনো পণ্য, যেমন মোবাইল ফোন যখন বাজারে প্রথম আসলো সেটাও একটা নতুন পণ্য। আবার এখন প্রত্যেক কোম্পানি তারা যে নতুন নতুন ফিচার সম্পাদিত আমাদের মোবাইল ফোন নিয়ে আসতেছে সেগুলোও কিন্তু নিউ প্রোডাক্ট। তাহলে আমরা নতুন পণ্য বলতে বোঝাবো যেটা মার্কেটে একেবারেই নাই সেরকম পণ্য যদি আসে, অথবা এক্সিস্টিং কোনো গুডস উইথ নিউ ফিচার্স। ফিলিপ কটলার এবং গ্রে আর্মস্ট্রং এর মতে নিউ প্রোডাক্ট ইজ এ গুডস, সার্ভিস অর আইডিয়া দ্যাট ইজ পারসিভড বাই সাম পোটেন্সিয়াল কাস্টমার অ্যাজ নিউ। তাহলে ফিলিপ কটলার এবং গ্রে আর্মস্ট্রং সে নতুন পণ্যের ধারণাটা বা সংজ্ঞাটা একটু ব্যতিক্রমভাবে দিছে তার মতে। তাহলে ফিলিপ কটলার অ্যান্ড গ্রে আর্মস্ট্রং এর মতে নিউ প্রোডাক্ট ইজ এ গুডস, সার্ভিস goods, service or idea that is perceived by some potential customer as new, by some potential
customers as new। তাহলে সম্ভাব্য কাস্টমার যারা, তারা যদি কোনো পণ্যকে নিউ মনে করে, নতুন মনে করে, যে একটা কোম্পানি বলতেছে যে আমরা একটা নিউ প্রোডাক্ট লঞ্চ করছি, আমরা একটা নতুন প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছি, কিন্তু সম্ভাব্য কাস্টমার তারা কেউ মনে করতেছে না যে এটা নতুন পণ্য, অর্থাৎ তারা মনে করতেছে এই পণ্য আর আগের পণ্যের মধ্যে কোনো ডিফারেন্স নাই। তাহলে ফিলিপ কটলারের মতে সেই পণ্যটা আসলে নতুন পণ্য না। এখন কাস্টমার যদি মনে করে ইট ইজ রিয়েলি এ নিউ প্রোডাক্ট, অর্থাৎ আগের প্রোডাক্টের চেয়ে এইটা নতুন পণ্য, আগের পণ্য আর এই পণ্য সেম না, এই পণ্যের মধ্যে নতুন ফিচার আছে, তাহলে কাস্টমাররা যদি মনে করে যে এটা নতুন পণ্য, তাহলেই আসলে এটা নতুন পণ্য। তাহলে বলছে নিউ প্রোডাক্ট ইজ এ গুডস, আর এটা হচ্ছে যে এখানে নতুন পণ্য, পণ্য বলতে এখানে গুডস, সার্ভিস আর আইডিয়া হইতে পারে। যে মোবাইল কোম্পানি তারা গুডস নিয়ে আসতেছে, অথবা অন্য সার্ভিস কোম্পানি, মনে করো যারা ট্রাভেলিং সার্ভিস দিচ্ছে, যে এতদিন তাদের কক্সবাজারে তারা ট্রাভেলিং সার্ভিস দিত, এখন বললো যে না আমরা এখন শুধু কক্সবাজার না, আমরা এখন বান্দরবনেও দিব, তাহলে এটা তাদের জন্য নতুন গুডস বা নতুন সার্ভিস, নিউ সার্ভিস। এরকম যে কোম্পানি আগে শুধু কক্সবাজার বান্দরবন দিত, এখন বলতেছে না আমরা সুন্দরবনেও দিব, তাহলে এটা তাদের জন্য নতুন সার্ভিস। তাহলে এইভাবে গুডস, সার্ভিস আর আইডিয়া, যারা এরকম বিভিন্ন ইনফরমেশন দিয়ে যাদের এইটাই হচ্ছে সার্ভিসটাই হচ্ছে মনে করো আইডিয়া জেনারেশন অথবা ইনফরমেশন প্রোভাইড করা, তো তাদের ক্ষেত্রে নিউ প্রোডাক্ট মেবি আইডিয়াটাও তাদের ক্ষেত্রে একটা নিউ প্রোডাক্ট হইতে পারে। তাহলে নিউ প্রোডাক্ট ইজ এ গুডস, সার্ভিস অর আইডিয়া দ্যাট ইজ পারসিভড বাই সাম পোটেনশিয়াল কাস্টমার অ্যাজ নিউ। সম্ভাব্য কাস্টমাররা যদি সেটাকে নতুন মনে করে, তাহলেই সেটাকে আমরা মানে বলবো যে নতুন প্রোডাক্ট। এছাড়াও ওয়ালকার এবং স্ট্যান্টন বলেন, ইফ বায়ার পারসিভ দ্যাট এ নিউ আইটেম ইজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম comparative products in some relative characteristics, appearance or performance, then it is indeed a new product. তো ওয়ালকার এবং স্ট্যান্টন তো ওয়ালকার অ্যান্ড স্ট্যান্টন এর মতে, এই সংজ্ঞাটা আমি আর বিস্তারিত লিখবো না, এখানে তার সংজ্ঞাটাও অনেকটাই কাছাকাছি। সেও বলছে ইফ বায়ার্স পারসিভ দ্যাট এ গিভেন আইটেম ইজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম কম্পিটিটিভ প্রোডাক্টস ইন সাম রিলেটিভ ক্যারেক্টারিস্টিক্স, যে যদি কাস্টমাররা মনে করে যে যেই প্রোডাক্টটা লঞ্চ করা হয়েছে, গিভেন আইটেম বলতে এখানে কোম্পানি যে আইটেমটা কাস্টমারদেরকে দিচ্ছে, তো কাস্টমাররা যদি মনে করে এই প্রোডাক্টটা, নতুন প্রোডাক্টটা আগের যে প্রোডাক্ট ছিল অথবা কম্পিটিটিভ মার্কেটে বর্তমানে যেই প্রোডাক্টগুলা বর্তমানে এক্সিস্টিং, তার থেকে এই পণ্যটা, এই প্রোডাক্টটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট অথবা এইটা সিগনিফিকেন্টলি ইমপ্রুভড, তাহলেই সেটাকে নতুন পণ্য বলা হচ্ছে। অর্থাৎ এখানে একেবারে স্লাইট কিছু ডিফারেন্স আছে, তেমন কোনো ডিফারেন্স নাই, অর্থাৎ যা ডিফারেন্স আছে সেটা খুবই সামান্য, তো এই ধরনের না, বলতে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, যে আগের পণ্য আর এই পণ্যের মধ্যে বেশ অনেকখানি তফাৎ আছে, অর্থাৎ অনেকখানি পার্থক্য আছে, তখন সেটাকে তারা বলতেছে এটা নতুন প্রোডাক্ট। এখন নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিভাবে করা হয় বা কিভাবে করবে একটা কোম্পানি, সেটার ব্যাপারে আমাদেরকে এখানে ধারণা দেওয়া হচ্ছে। যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস, একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠান যদি নতুন প্রোডাক্ট ডেভেলপ করতে চায়, তাহলে সে কিভাবে এই নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করবে। তাহলে এখানে আমাদের নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট কনসেপ্ট বা প্রসেসটা আমরা এখন দেখব।
তাহলে নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া, একটা নতুন পণ্য আনার জন্য মার্কেটে তারা কি করে, কিভাবে করে বা কিভাবে করবে। প্রথম হচ্ছে আইডিয়া জেনারেশন। আমরা এখানে একটা ফ্লো চার্টের মতো যে এটার প্রক্রিয়াটা কি সেটা আমরা দেখাবো। প্রথম হচ্ছে ধারণা সংগঠন বা আইডিয়া জেনারেশন। দুই নাম্বার হচ্ছে ধারণা বাছাইকরণ, আইডিয়া স্ক্রিনিং। তিন নাম্বার হচ্ছে কনসেপ্ট ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং। চার নাম্বার হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। আমরা সংক্ষেপে লিখলাম ডেভেলপমেন্ট। দেন 5 নাম্বার হচ্ছে বিজনেস অ্যানালাইসিস। 6 নাম্বার প্রোডাক্ট ডেভেলপমেন্ট। 7 নাম্বার টেস্ট মার্কেটিং। 8 নাম্বার কমার্শিয়ালাইজেশন। বা বাণিজ্যিকরণ। তাহলে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস বা একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেসের হচ্ছে 8টি স্টেপ বা 8টি ধাপ। প্রথম শুরু হবে আইডিয়া জেনারেশনের মাধ্যমে, আর ফাইনাল শেষ হবে কমার্শিয়ালাইজেশন বা বাণিজ্যিকরণের মাধ্যমে। আচ্ছা, তাহলে আইডিয়া জেনারেশন, আমি যদি নিউ প্রোডাক্ট ডেভেলপ করতে চাই তাহলে প্রথমে আমাকে আইডিয়া জেনারেট করতে হবে যে আমি কি প্রোডাক্ট ডেভেলপ করব বা কি ধরনের প্রোডাক্ট ডেভেলপ করব বা মার্কেটে নিয়ে আসব। এখন আইডিয়া আমি কিভাবে পাবো? এখন আইডিয়া আমি পাইতে পারি ইন্টারনাল সোর্স এবং এক্সটার্নাল সোর্স। অভ্যন্তরীণ, ইন্টারনাল, এক্সটার্নাল। তাহলে দুইটা সোর্স থেকে আমরা আইডিয়া জেনারেট করতে পারি। এক হচ্ছে আমাদের ইন্টারনাল সোর্স, আমাদের এমপ্লয়ি অথবা ম্যানেজিং ডিরেক্টর অথবা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর, তারা কোনো আইডিয়া দিতে পারে যে আমরা এই প্রোডাক্ট তৈরি করব বা এই ফিচারের তৈরি করব। তাদের মাধ্যমে থেকে, অর্থাৎ ইন্টারনাল কোনো পার্টি থেকে যদি আমরা আইডিয়া পাই তাহলে সেটা হচ্ছে ইন্টারনাল সোর্স। আর এক্সটার্নাল সোর্স যারা আমার কাস্টমার আছে তারা আমাদেরকে আইডিয়া দিতে পারে, যারা আমাদের ডিস্ট্রিবিউটর আছে তারা আমাদেরকে আইডিয়া দিতে পারে, অথবা আমাদের কম্পিটিটর যারা আছে তাদের পণ্য থেকে যদি আমরা আইডিয়া নেই তাহলে আমরা সেটাকে বলতেছি এক্সটার্নাল সোর্স। তাহলে আমাদের প্রথমে হচ্ছে আমাদের আইডিয়া জেনারেশন, সেটা হইতে পারে ইন্টারনাল সোর্স থেকে অথবা হইতে পারে এক্সটার্নাল সোর্স থেকে। এখন যখন আইডিয়া আসলো অথবা আমরা যখন চিন্তা করি যে আমরা নতুন প্রোডাক্ট তৈরি করব, তো এখন কি করা যায় সেইখানে আমরা হয়তো অনেকের কাছ থেকে আমরা আইডিয়া নিতে পারি। ইন্টারনাল সোর্স থেকেও নিতে পারি, এক্সটার্নাল সোর্স থেকেও নিতে পারি। আবার এক্সটার্নাল সোর্সে আমার হয়তো 10 জন 10 রকম আইডিয়া দিতে পারে, ইন্টারনাল সোর্সে আমার 5 জন 5 রকম আইডিয়া দিতে পারে। তাহলে অনেকগুলো আইডিয়া
আমার জেনারেট হয়ে গেছে বা হয়ে যেতে পারে, তখন আমাকে কি করতে হবে, যেহেতু একসাথে সবগুলো পণ্য উৎপাদন করা সম্ভব না, আর সব পণ্য উৎপাদন করে বাজারে ছাড়াও সবগুলো প্রফিটেবল হবে না, কাজে এখন আমাকে স্ক্রিনিং করতে হবে, আইডিয়া বাছাইকরণ করতে হবে যে কোন আইডিয়াগুলো বেস্ট এবং যেই আইডিয়াগুলো বাস্তবায়ন করা সম্ভব এবং বাস্তবায়ন করলে প্রফিটেবল হবে বা প্রতিষ্ঠান তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে, সেই আইডিয়াগুলোকে এখন বাছাইকরণ করতে হবে। সেটাকে আমরা বলি আইডিয়া স্ক্রিনিং। তাহলে আইডিয়া স্ক্রিনিং করার সময় আমার আইডিয়াগুলোকে বাস্তবায়নযোগ্য কিনা সেটা দেখতে হবে, এবং বাস্তবায়ন করা গেলেও আমাদের যে আলটিমেট গোল ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অর প্রফিট ম্যাক্সিমাইজেশন সেটা বাস্তবায়ন হবে কিনা সেটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য বা আমাদের টার্গেট। সেটাকে সামনে রেখে আমাদের আইডিয়া স্ক্রিনিং করতে হবে। তিন নম্বর হচ্ছে কনসেপ্ট ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং। এখন আমি হয়তো 15টা বা 20টা আইডিয়া ছিল, সেখান থেকে আমি 2টা বা 1টা আইডিয়া আমি প্রথমে বাছাই করলাম যে আমি এই প্রোডাক্টটা ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করতে পারি। এখন সেই প্রোডাক্টটা যখন আমরা চিন্তা ভাবনা করব, তখন আমি সেই প্রোডাক্টটার সম্পর্কে আরেকটু এতক্ষণ তো আমার কাছে অনেকগুলো আইডিয়া ছিল, সেখান থেকে আবার আইডিয়াগুলো বাছাই করছি। এখন আইডিয়া বাছাই করার পরে একটা সিঙ্গেল আইডিয়া আমি সেট আপ করলাম। তো সেই সিঙ্গেল আইডিয়া যে আমি এখন যেই প্রোডাক্টটা তৈরি করতে চাই, সেই প্রোডাক্টটা এখন আমি কি প্রোডাক্ট হবে সেটা আমার রূপরেখা তৈরি করা, অর্থাৎ এইগুলো হচ্ছে মেন্টাল প্রসেস। এখনও আমাদের চিন্তা ভাবনার মধ্যে, চিন্তার জগতেই আছে। হয়তো আমার কিছু পেপার ওয়ার্ক হচ্ছে, কিন্তু এখনও ফিজিক্যাল কোনো প্রোডাক্টে আমরা আসি নাই। তাহলে সেই প্রোডাক্টের একটা প্রতিচ্ছবি তৈরি করা, অথবা সেই প্রোডাক্টের নিয়ে চিন্তা ভাবনা করা, এবং সেটা আমি বাস্তবায়ন কিভাবে করতে পারি সেই ব্যাপারে আমার টেস্টিং করা। তারপর হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ। আমরা এখন একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, অর্থাৎ সিঙ্গেল প্রোডাক্ট আমরা ধরলাম, আমরা এই ভার্সনের মোবাইল আমরা এখন এখানে নিয়ে আসবো। আমরা হয়তো অ্যান্ড্রয়েড এতদিন অ্যান্ড্রয়েড 10 বা 11 ভার্সন ছিল, এখন আমরা বললাম অ্যান্ড্রয়েড 12 ভার্সনের আমরা প্রোডাক্ট নিয়ে আসবো। এখন এই ভার্সন যদি আমরা নিয়ে আসি, সেখানে মার্কেটিং স্ট্র্যাটেজি কীভাবে হবে, কি হবে, সেই ব্যাপারে আমরা এখন চিন্তা করব। মার্কেটিং স্ট্র্যাটেজি এর ক্ষেত্রে যে আমরা এই প্রোডাক্ট তৈরি করলে আমরা কাদের কাছে বিক্রি করব এবং কিভাবে বিক্রি করব, আমাদের আগামী 1 বছরে হয়তো আমার কি পরিমাণ আমি প্রোডাক্ট সেল করতে চাই, অর্থাৎ একটা বিস্তারিত রূপরেখা যে আমি এই এখনো প্রোডাক্ট কিন্তু আমি বানাই নাই, যদি বানাই কার কাছে বিক্রি করব, আমার টার্গেট কাস্টমার কারা। আমরা ধরলাম যে আমি অ্যান্ড্রয়েড 12 ভার্সনের আমি প্রোডাক্ট বা মোবাইল মার্কেটে নিয়ে আসবো। তো অ্যান্ড্রয়েড 12 ভার্সনের মোবাইল নিয়ে আসলে কারা কিনতে পারে বা কাদের কাছে আমি বিক্রি করব। আমি ধরলাম এখানে হচ্ছে যাদের এইজ হচ্ছে 20 থেকে 40, তারা আমার হচ্ছে টার্গেট কাস্টমার, অর্থাৎ তাদের কাছে আমার মূল ফোকাস। তো তাদেরকে কিভাবে পাবো, তাদের কাছে কিভাবে আমাদের প্রোডাক্টটা রিচ করব, তাদেরকে কিভাবে আমি এনকারেজ করব, অর্থাৎ আমার মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। এখন এই 4টা স্টেপ আমার হয়ে গেল, আমি এদের কাছে বিক্রি করব। তো এখন আমি বিজনেস অ্যানালাইসিস, অর্থাৎ যাদের কাছে আমি বিক্রি করতে চাই, আমি যেই পরিমাণ টার্গেট করতেছি সেই পরিমাণ যদি আমি বিক্রি করি, তাহলে আমার কি পরিমাণ সেল হবে এবং এই পরিমাণ প্রোডাক্ট তৈরি করতে কি পরিমাণ কষ্ট হবে, আলটিমেটলি আমার কত টাকা লাভ হবে। তাহলে এখন আমি একবারে আমার বিজনেসের যে টার্গেট প্রফিট ম্যাক্সিমাইজেশন আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, সেই গোলটা ফিল আপ করে কিনা সেটা আমরা এখন মেজার করতেছি। কারণ নতুন প্রোডাক্ট কিন্তু আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন। তো এতক্ষণ আমরা শুধু নতুন প্রোডাক্ট নিয়ে চিন্তা করছি যে কি প্রোডাক্ট তৈরি করব এবং সেই প্রোডাক্ট কিভাবে তৈরি করব, সেটা আমরা কিভাবে মার্কেটিং করব। এখন সবগুলা আমাদের 4টা ধাপ হওয়ার পরে আমরা এখন দেখব যে এই প্রোডাক্টটা এই স্ট্র্যাটেজিতে আমরা যদি বাস্তবায়ন করি তাহলে আমাদের প্রফিটেবল হবে কিনা। যদি প্রফিটেবল
না হয় তাহলে কিন্তু আমাদের এই আইডিয়া এখানেই বাতিল করে দেব, যে না এই প্রোডাক্ট যদিও আমরা চিন্তা ভাবনা করছিলাম, কাজেই দেখা যাচ্ছে আমাদের এই প্রোডাক্টটা যে পরিমাণ সেল হবে আমাদের আলটিমেট কস্ট এর চেয়ে বেশি হয়ে যাবে, আমরা এই প্রোডাক্টটা বাতিল, এখন নিউ আইডিয়া আবার এখান থেকে শুরু করতে হবে। আর যদি এই প্রোডাক্ট আমরা দেখি যে এটা প্রফিটেবল হবে, আশা করতেছি আমরা, তখন আমরা পরের ধাপে যাব। তো যখনই কোনো যে স্টেপে যায়, যদি সেই স্টেপ দেখা যায় যে এইটা বাস্তবায়নযোগ্য না, তাহলে আমাদের আবার নতুন করে শুরু হবে। তাহলে বিজনেস অ্যানালাইসিসে আমরা দেখলাম এইটা প্রফিটেবল, এখন আমরা কি করব, নতুন প্রোডাক্ট বানানো শুরু করব অথবা প্রোডাক্ট বানানোর চিন্তা ভাবনা করব। তাহলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, তাহলে প্রোডাক্ট ডেভেলপমেন্টে প্রথমেই আমাকে কি করতে হবে, পণ্য, এতক্ষণ কিন্তু আমার পণ্যটা আসলে ফিজিক্যাল কোনো স্ট্রাকচারে ছিল না, সব কিছুই আমার খাতা কলমে ছিল অথবা আমার মাথায় ছিল, চিন্তা ভাবনার জগতে ছিল। এখন আমার ফিজিক্যাল প্রোডাক্ট অর্থাৎ বাস্তব রূপ নেওয়ার সময় আসছে, অর্থাৎ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এখন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার জন্য আমি প্রথমেই প্রোডাক্ট বানাই ফেলবো না, প্রথমে কি করব, আমরা একটা প্রোটোটাইপ তৈরি করব অথবা এটার একটা ডিজাইন তৈরি করব। যেমন একটা বিল্ডিং যদি কেউ বানাইতে চায় তাহলে সরাসরি বিল্ডিং বানানো শুরু করে না, বিশেষ করে মাল্টি স্টোরিড বিল্ডিং বা বড় ধরনের বিল্ডিংয়ের ক্ষেত্রে তারা আগে এটার একটা প্রোটোটাইপ, একটা ছোট ফরম্যাট তৈরি করে, তাহলে তারপরে এটার একটা ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার করে, তারপরে বাস্তব প্রোডাক্ট বা বাস্তব জিনিস তৈরি করা শুরু করে। তো এরকম আমরা যেই প্রোডাক্টটা তৈরি করতে চাই তার একটা প্রোটোটাইপ তৈরি করা অথবা তার একটা ম্যাপ তৈরি করা, এই ধরনের জিনিসে আমরা যাব। এরপর এই প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক সময় আবার হইতে পারে যে আমি এর আগ পর্যন্ত যেই চিন্তা ভাবনা করছিলাম এই কনসেপ্ট ডেভেলপমেন্টে যে এইভাবে আমি তৈরি করব, এখন দেখা যাচ্ছে বাস্তবে তৈরি করার সময় আমার প্ল্যানিংয়ের মধ্যেও কিছু চেঞ্জ আসতে পারে, যে আমি আগে যেভাবে চিন্তা করছিলাম না, এখন ওইভাবে না, আমি হয়তো আমার প্রোডাক্টে 12 ভার্সন অ্যান্ড্রয়েড দিব, আর এদিকে ক্যামেরা ফিচার মনে করছিলাম আমি 50 মেগাপিক্সেল দিব, এখন দেখতেছি না মার্কেটে 50 মেগাপিক্সেল আছে, কাজে এটা দিলে আমার চলবে না, আমি এখন 60 মেগাপিক্সেল দিব বা 100 মেগাপিক্সেল দিব। অর্থাৎ আমার এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজে কিন্তু আরও আগের যে পরিকল্পনা সেখান থেকে কিছু চেঞ্জও হইতে পারে। তাহলে আমার প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজ হচ্ছে এখানে নিউ প্রোডাক্ট আমার ফিজিক্যাল ফর্মে আসবে এবং সেখানে আমার আগের পরিকল্পনার কিছু অংশ প্রয়োজনে চেঞ্জও হইতে পারে। তো যাই হোক, আমরা আগের পরিকল্পনা হুবহু বাস্তবায়ন অথবা কিছু চেঞ্জ করা সাপেক্ষে আমরা পণ্য তৈরি করলাম। এখন টেস্ট মার্কেটিং, তো আমি নতুন পণ্য তৈরি করলাম, আর নতুন পণ্য তৈরি করার সাথে সাথে মার্কেটে একেবারে হুমড়ি খায় পড়বে সেটা আমি নিশ্চিত বলতে পারি না। এই জন্য প্রথমেই আমি একেবারে বিপুল সংখ্যক পণ্য তৈরি করব না, প্রথমে আমি কিছু পণ্য তৈরি করব, একটা নির্দিষ্ট মার্কেটে এটাকে টেস্ট মার্কেটিং করব। যেমন বেশিরভাগ মোবাইল কোম্পানি তারা মাল্টিন্যাশনাল কোম্পানি বা মাল্টিন্যাশনাল বিশ্বের বিভিন্ন দেশে তারা বিক্রি করে। এখন বিভিন্ন দেশে বর্তমানে মনে করো একটা সেট হয়তো 1 কোটি পিস তারা তৈরি করে বা মার্কেটে আসে। এখন নতুন প্রোডাক্টটাকে তারা সারা বিশ্বের জন্য 1 কোটি প্রোডাক্ট প্রথমে উৎপাদন করবে, তো তারা চিন্তা করবে না আমি সারা বিশ্বের জন্য তৈরি করব না, আগে আমি বাংলাদেশে এটাকে ছেড়ে দেখি তারা কি রিয়াকশন করে। অথবা তারা বলবে, তারা মনে করতে পারে যে আমি এটা আমাদের অন্য আরেকটা দেশে, মানে যে কোনো একটা নির্দিষ্ট মার্কেটে যার সারা বিশ্বব্যাপী মার্কেট, সে হয়তো একটা কান্ট্রিকে সিলেক্ট করলো, অথবা যার দেশব্যাপী মার্কেট সে একটা নির্দিষ্ট বিভাগকে সিলেক্ট করলো অথবা নির্দিষ্ট একটা জেলাকে সিলেক্ট করলো। অর্থাৎ তারা কিভাবে রিয়াকশন করে, তারা কি এই পণ্যটাকে নিউ প্রোডাক্ট হিসাবে সমাদৃত করে নাকি তারা এটাকে নিউ প্রোডাক্ট হিসাবে সমাদৃত করবে না, বা তারা নতুন কোনো ফিচার চায়। অর্থাৎ একেবারে ব্যাপক হারে মার্কেটিংয়ে যাওয়ার আগে বা প্রোডাকশনে যাওয়ার আগে তারা টেস্ট মার্কেটিং হিসাবে একটা নির্দিষ্ট এরিয়াতে তারা এটা মার্কেটিং করতে পারে বা করে। আর ফাইনালি যখন টেস্ট মার্কেটিং এখানে তারা পজিটিভ রেজাল্ট পায়, অর্থাৎ পজিটিভ রেসপন্স পায় ফ্রম দ্য কাস্টমার, দেন দে ফাইনালি কমার্শিয়ালাইজেশন, বাণিজ্যিকরণ, অর্থাৎ তারা ব্যাপক হারে এটাকে মার্কেটিং করা এবং ব্যাপক হারে প্রোডাকশন করা,
এবং ব্যাপক হারে বিক্রি করার উদ্যোগ নেয়। তাহলে এর মধ্যে যে কোনো একটা স্টেজে যদি সেটা আটকা যায়, যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার সময় দেখা গেলো না এই প্রোডাক্ট বাস্তবায়ন করা সম্ভব না, অথবা প্রোডাক্ট ডেভেলপমেন্ট তখন তারা কী করবে, আবার এখান থেকে শুরু করবে, অথবা টেস্ট মার্কেটিংয়ে দেখলো না মার্কেট এটা তেমন ভালোভাবে গ্রহণ করে নেই, কাজেই তারা আর মাস প্রোডাকশনে যাবে না, তখন আবার তারা আইডিয়া জেনারেশন থেকে শুরু করবে। তাহলে এইটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে 1 থেকে 8 পর্যন্ত যাইতে হবে। আর যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, নিউ প্রোডাক্টের ক্ষেত্রে 1 থেকে 8-এর মধ্যে যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা দেখা দেয়, বাস্তবায়ন করা সম্ভব না হয়, তাহলে আবার নতুন করে তারা আইডিয়া জেনারেশন থেকে নতুন প্রোডাক্টের জন্য তারা চিন্তা ভাবনা করবে, চেষ্টা করবে। তাহলে আমরা আজকে এই নিউ প্রোডাক্ট কি এবং নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস এই সম্পর্কে আমরা দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং নিয়মিত পড়াশোনা করবা, আর সাথে সাথে দোয়া করবা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে অতি শীঘ্রই আবার অনলাইন ক্লাস না নিয়ে, অর্থাৎ ফিজিক্যাল ক্লাসে আমাদের একত্রিত হওয়ার তৌফিক দেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।